হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। আসুন, বসুন, দেখুন, আসছো লাল গোলাপ। আজ লাল গোলাপে আমরা আলোচনা করব কিভাবে ইউরোপের জার্মানির মতো একটি সুসভ্য দেশ আবির্ভূত হয়েছিল একটি অসভ্য, নির্মম, নিষ্ঠুর ও ঘাতক দেশে। এর পরিণতিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 অবধি। জার্মানি বিষয়ে কিছু তথ্য এখন জেনে নিন। পশ্চিম ইউরোপে জার্মানি ইউরোপিয়ান ইউনিয়ন বা সংক্ষেপে ইইউ এর একটি সদস্য রাষ্ট্র। ইউরোপের পাওয়ার হাউস বা প্রধান শক্তি কেন্দ্র রূপে জার্মানি পরিচিত। দেশটির আয়তন প্রায় 138,000 বর্গমাইল। এই দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 8 কোটির কিছু বেশি, অর্থাৎ আয়তনে বাংলাদেশের চেয়ে প্রায় 2.5 গুণ বড় হলেও জার্মানির জনসংখ্যা বাংলাদেশের চাইতে অর্ধেকেরও কম। এখন জার্মানির জনসংখ্যা কমে যাচ্ছে। এই দেশটির অর্ধেকেরও বেশি কৃষিজমি। বাদবাকি অংশে কলকারখানা ও বিভিন্ন শিল্প ও শহর রয়েছে। সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে রয়েছে রাজধানী বার্লিন, অর্থনৈতিক কেন্দ্র ফ্রাঙ্কফুর্ট, ডুসেলডর্ফ, মিউনিখ, বন, ডর্টমুন্ড প্রভৃতি। জনসংখ্যা কমে যাওয়ার ঘাটতি কিছুকাল আগে জার্মানি আংশিক পূরণ করেছে সিরিয়া থেকে 10 লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়ে। এভাবে জার্মানি তাদের শ্রমশক্তি বজায় রাখতে চেষ্টা করছে। জার্মানি জনসংখ্যায় বিশ্বের 18তম বড় দেশ। এই দেশে খ্রিস্টিয়ানদের সংখ্যা 48%, মুসলিমদের সংখ্যা 4.5%-এর বেশি, অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা খুবই কম। ইহুদিদের সংখ্যা 0.1%। অন্যদিকে কোনো ধর্মই পালন করেন না তাদের সংখ্যা 46%। জার্মানিতে জন্ম হয়েছিল বহু দার্শনিক, যেমন কার্ল মার্কস, যিনি কমিউনিস্ট পার্টির প্রেরণা, নোবেল বিজয়ী বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, সমাজ সংস্কারক মার্টিন লুথার, নোবেলজয়ী লেখক গুন্টার গ্রাস, এরিখ মারিয়া রেমার্ক, যিনি লিখেছেন যুদ্ধবিরোধী উপন্যাস অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট, সঙ্গীতজ্ঞ যেমন বেথোফেন প্রমুখ। জার্মানিতে আবির্ভূত হয়েছিল ফ্যাসিস্ট বা স্বৈরাচারী সরকার। আজ স্বৈরাচারের পতন পর্ব 1-এ আলোচনার জন্য আমাদের সাথে আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষজ্ঞ সারওয়ার তুষার। ধন্যবাদ সারওয়ার, এখানে আসার জন্য আপনাকে। আপনাকেও ধন্যবাদ। সারওয়ার নামের মানেটা কি বলেন তো? সারওয়ার নামের একটা মানে হচ্ছে সফল, আরেকটা নামের মানে হচ্ছে সংগঠক, প্রশাসক। আচ্ছা, তাহলে দেখুন, আপনার নামটা পিতামাতা রেখে দিয়েছিলেন হয়তো আগেই যে আপনি সফল হবেন আন্দোলনে। সেই সফল আন্দোলনের সময় আমি কিন্তু লন্ডনে ছিলাম। ফলে আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি যে এখানে আপনারা কিভাবে এত বড় আন্দোলন করলেন, যার ফলে মাত্র 48 ঘন্টার ব্যবধানে একটা এত ক্ষমতাশীল সরকারের রদবদল ঘটে গেল। তো এটা আজকে আমরা মনে করুন আমি বিদেশে একজন অতিথি, আমি আপনার কাছে জানতে চাচ্ছি। দেশের অনেকে হয়তো জানেন সেটা, কিন্তু তাও আমি এটা আবার বারবার আমাদের বলতে হবে যে কিভাবে এটা হলো, কিভাবে এত বড় সংগঠন দেশব্যাপী। আমার মধ্যে এক ধরনের অজ্ঞতা আছে বলেই আমি এমন কিছু প্রশ্ন আপনাকে করছি যেটা হয়তো দর্শকদের কাছে পুনরাবৃত্তি মনে হতে পারে, কিন্তু তবুও এটা পুনরাবৃত্তি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি, আমার জানার জন্য, দেশবাসীকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য। তো এই যে গণ আন্দোলন হলো, আপনার আন্দোলন হলো, এই বোধশক্তিটা কখন এলো যে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে? আপনার মনে কখন এই বোধোদয় ঘটলো? আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম যখন আমি রাজনৈতিক বোঝাপড়া শুরু করলাম। তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেটা সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমরা নানা ধরনের পাঠচক্র করেছি এবং নানা ধরনের অ্যাক্টিভিজম, যেটাকে আজকের ভাষায় বলা হয়, অর্থাৎ নানা ধরনের কর্মকাণ্ড করেছি। আমরা কোনো রাজনৈতিক দল করতাম না, কিন্তু আমরা দেখেছি যে তখনকার যে রাজনৈতিক দল ছিল, তার যে ছাত্র সংগঠন, তারা ক্যাম্পাসে এক ধরনের আধিপত্য এবং জুলুম করতো সবার সাথে, সাধারণ শিক্ষার্থীদের সাথে। তারা চাঁদাবাজি করতো, তারা টেন্ডারবাজি করতো এবং তারা নির্যাতন করতো সাধারণ শিক্ষার্থীদেরকে। এগুলো নির্যাতন, ছোট নির্যাতনের মধ্যে ধরা যাক যে অপমান থেকে শুরু করে শারীরিক হেনস্থা থেকে শুরু করে, আর বড় হচ্ছে যেমন কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো বা গণরুমে নিয়ে নির্যাতন করা, এবং এগুলোর শেষ পর্যন্ত তো কোথাও কোথাও মৃত্যু পর্যন্ত গড়িয়েছে। আপনি কি হলে থাকতে চাইতেন না? আমরা কি হলে থাকতে চাইতাম না? বড় কথা, হলে তো আমরা থাকতে পারতাম না। কেন আমরা হলে থাকতে পারতাম না? কারণ হলগুলো সরকারি ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে ছিল, তারাই আসনগুলো বরাদ্দ করতো, তাদের রাজনীতি যারা করে তাদেরকে দিত। তো ফলে আমরা বাইরে থাকতাম। এই হলের বাইরে থাকছেন, আপনার চিন্তা শক্তি কিভাবে এলো
যে একটা কিছু করতে হবে, এটা কিভাবে এলো? প্রথমত এটা আন্দোলন থেকে, ইস্যু ভিত্তিক আন্দোলন থেকে আমরা শুরু করেছি, এবং আন্দোলন যখন থাকতো না, আন্দোলনের মধ্য দিয়ে তৈরি যে এনার্জি বা শক্তি, এটা তো আমরা কোথাও না কোথাও মানে সংরক্ষণ করতে চাইতাম। তখন আমরা পাঠচক্র করতাম। এই পাঠচক্র বিষয়ে আমরা শুনেছি, একটু বুঝি বলুন দর্শকদের, যে কতজন থাকতো সদস্য এবং কোথায় আলোচনা করতেন? পাঠচক্রগুলো যেমন আমাদের ইউনিভার্সিটি সেন্টার ছিল, যেটা ঢাকা ইউনিভার্সিটি টিএসসির মতো ছাত্র শিক্ষক মিলনায়তন। এখানে আমরা বসে, যেহেতু জায়গাটা সেরকম কোনো অনুমতি বা কিছু লাগতো না, এই জায়গায় বসে আমরা যারা আগ্রহী তাদেরকে আমরা ডাকতাম। 15-20 জন, কখনো কখনো বড় হয়ে যেত 30-40 জন। মেয়েরা থাকতো? হ্যাঁ, ছেলে মেয়ে সবাই থাকতো। এবং কখনো কখনো আমরা বড় আলোচনা, বিভিন্ন যারা বিখ্যাত তাদেরকে ডেকে এনে বক্তৃতা দেওয়াতাম বিভিন্ন বিষয়ে। কি আলোচনা? যে আপনারা হলে খেতে পারছেন না, এসব আলোচনা? না, শুধু এসব না, মানে বাংলাদেশে আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক পরিস্থিতি নিয়ে আমাদের নিয়ে আলোচনা হতো। কিংবা ধরা যাক আহমদ সাফা কিংবা আবুল মনসুর আহমদের কোনো একটা বিখ্যাত রচনা, কিংবা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ তার একটা বিখ্যাত রচনা, এগুলো নিয়ে আমরা কিন্তু নিজেদের মধ্যে পড়াশোনা করতাম, আলোচনা করতাম। তো এগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের ওই সময়ের যে বর্তমান, সেটার ব্যাপারে আমাদের একটা মানে বোঝাপড়া তৈরি হচ্ছিল আর কি। আপনার সঙ্গে আলোচনায় আমরা পরে আবার ফিরে আসব। কিন্তু বিশ্ব ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ডিক্টেটর বা স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের জন্ম জার্মানিতে হয়নি, তার জন্ম হয়েছিল পাশের দেশ অস্ট্রিয়াতে। এখন জেনে নিন হিটলারের ছেলেবেলার কিছু বৃত্তান্ত এবং দেখুন হিটলার রাইজ অফ দ্য ইভিল, অর্থাৎ হিটলার শয়তানের উত্থান মুভির কয়েকটি ক্লিপ। পিতার মৃত্যুর পর হিটলার স্কুল ছেড়ে দেন এবং ভিয়েনাতে ছবি আঁকা শুরু করেন। এতে খুব সামান্য আয় হতো। হিটলার খুব ভালো ছবি আঁকতেন তা নয়, তবে খারাপও নয়। হিটলারের মায়েরও অকাল মৃত্যু হয় ক্যান্সারে। পারিবারিক দুঃসময় থেকে তার ইহুদি বিদেশের সূচনা হয়। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করে তিনি 1913 সালে 14 বছর বয়সে জার্মানির মিউনিখ শহরে চলে যান এবং জার্মানির নাগরিকত্ব তিনি নেন। এরপর তিনি জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। এখন জেনে নিন তার প্রথম যৌবনের কিছু বৃত্তান্ত। অ্যাডলফ হিটলারের জন্ম হয়েছিল 20 এপ্রিল 1889-এ অস্ট্রিয়াতে এবং তিনি বড় হয়ে ওঠেন লিঞ্জ শহরের কাছে। এরপর তিনি যান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে 1900 সালের প্রথম দিকে। হিটলার শব্দটি এসেছে হাঁটার শব্দ থেকে, যার মানে হল যিনি হাট বা কুঁড়ে ঘরে থাকেন, অর্থাৎ হিটলারের জন্ম হয়েছিল গরিব পরিবারে। হিটলারের সাথে তার বাবার মতানৈক্য ছিল। হিটলার ঝগড়া করতেন, অবাধ্য ছিলেন, ফলে তার পরিবারে অশান্তি লেগেই ছিল। হিটলারের বয়স যখন 9, তখন তার পরিবার যান লাম্বাখ শহরে। সেখানে হিটলার গায়ক হবার চেষ্টা করেন। তিনি চার্চের সমবেত গান গাইতেন। হিটলারের পরিবার এরপর যান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। তার বাবা চেয়েছিলেন তিনি যেন হাই স্কুলে পড়াশোনা করেন এবং একজন আর্টিস্ট ও ছবি আঁকার শিল্পী হন। হিটলার ছবি আঁকতেন, কিন্তু তিনি তাঁর আত্মজীবনী মাইন ক্যাম্প অর্থাৎ আমার লড়াই বইতে লিখেছেন, ইচ্ছা করেই তিনি স্কুলের রেজাল্ট খারাপ করতে থাকেন, যার ফলে তার বাবা তাকে জার্মানিতে যাবার অনুমতি দেন। মিস্টার সারাতো স্যার, এখন বলুন আপনার বাবা কি করতেন? আমার বাবা সরকারি চাকরি করতেন। আচ্ছা, এখনো করেন? না, এখন তিনি রিটায়ার্ড। মা? মা হাউসওয়াইফ। আপনি যে এরকম পাঠচক্র করছেন, রাজনৈতিক আলোচনা করছেন, বিশ্লেষণ করছেন, এতে আপনার পিতামাতার সম্মতি ছিল? সম্মতি মানে তাদের উদ্বেগ ছিল অবশ্যই, কারণ খুবই একটা ভয়ের পরিবেশ ছিল, কিন্তু তারা আমাকে সেভাবে আমার স্বাধীনতায়, স্বাধীন সিদ্ধান্তে তারা আস্থা রেখেছেন। তারা চাপ দিচ্ছিলেন না আপনার চাকরির জন্য? আপনি চাকরি করছেন না কেন? হ্যাঁ, এটা চাপ তো ছিল, কিন্তু তারা বুঝতে পেরেছেন যে আমি আমার পছন্দ বা প্রেফারেন্সটা তারা বুঝতে পেরেছেন। কিন্তু বলুন কিভাবে আপনারা সাংগঠনিক শক্তিটা আপনারা অর্জন করলেন? জি, আমি এখানে বলবো যে আমরা যে বাংলাদেশে ফ্যাসিবাদটা হচ্ছে একটা একদলীয় শাসন কায়েম করা হয়েছিল এবং সকল রাজনৈতিক দলকে সেভাবে নিষিদ্ধ আনুষ্ঠানিকভাবে না করলেও তাদেরকে দমন করা হচ্ছিল
কর্নার করা হচ্ছিল। আমরা শুধু পাঠচক্র না, আমরা নানা ধরনের বিভিন্ন শিরোনামের বক্তৃতার আয়োজন করেছি বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের, যারা মানে বুদ্ধিজীবী হিসেবে খুব গুরুত্বপূর্ণ বা হিস্টোরিয়ান, রাষ্ট্রবিজ্ঞানী। এর মধ্য দিয়ে আমাদের উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশের তৎকালীন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাটাকে এক্সপোজ করা, উন্মোচন করা জনগণের সামনে বা তরুণদের সামনে, যে এটা এই ধরনের পরিস্থিতি আছে। কারণ আপনি যখন সমস্যাটা চিহ্নিত করতে পারবেন, এটা কিন্তু সমাধানের এক ধাপ। তখন আমাদের বাংলাদেশের সংবিধান নিয়ে অনেক বোঝাপড়া করতে হয়েছে। এবং আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে 3 তারিখে যখন এক দফা ঘোষিত হচ্ছে শহীদ মিনারে, 3 অগস্ট যখন এক দফা ঘোষিত হচ্ছে, ছাত্রনেতা নাহিদ যখন ঘোষণা করলেন, তখন তিনি বলেছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এটা কিন্তু বাংলাদেশ ছাত্র আন্দোলনের ইতিহাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মানে কয়েনেজ। এর আগ পর্যন্ত সবসময় এক দফা এক দাবি, অমুক তুই কবে যাবি, এই পর্যন্ত ছিল। কিন্তু এখন এসে বলা হলো যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, যার মধ্যে 3টা ব্যাপার ছিল। একটা হচ্ছে ওই যে ফ্যাসিবাদী রেজিম, যেটাকে আমরা বলছি শেখ হাসিনার আওয়ামী লীগের যে রেজিম, তার পতন হতে হবে। তারপর হচ্ছে আপনার ফ্যাসিবাদী যে মতাদর্শ সমাজে আছে সেটার বিলোপ ঘটতে হবে, এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে হবে, যেটাকে ছাত্ররা বলেছে যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত। এই ব্যাপারগুলো করার ক্ষেত্রে পাঠচক্র কিংবা নিজেদের মধ্যে বোঝাপড়া, বিভিন্ন জিনিস পড়াশোনা, এগুলো অনেক কাজে এসেছে। আপনার কাছে আরও শুনবো 3 আগস্টের পরে কী ঘটলো, বিশেষত 5ই আগস্টের ঘটনা জানতে চাইব। কিন্তু তার আগে এখন দেখে নিন নাৎসি পার্টিতে হিটলারের কিছু কর্মকাণ্ড। যুদ্ধে বীরত্ব ও জনসভায় অসাধারণ জ্বালাময়ী ভাষণে পরাজিত, বিধ্বস্ত ও বিষণ্ণ জার্মানদের কাছে হিটলার হয়ে ওঠেন জনপ্রিয় এবং আশার আলো। হিটলার রাজনীতিতে যোগ দেন। অচিরেই তিনি হয়ে ওঠেন নাৎসি পার্টি ও জার্মানির প্রধান নেতা। রাজনীতিতে তার উত্থান থামানোর জন্য তৎকালীন জার্মান সরকার অনেক চেষ্টা করেন। তাকে জেল দণ্ডও দেওয়া হয়। জেলে তিনি তার আত্মজীবনী মাইন ক্যাম্প বা আমার লড়াই বইটি লেখেন। সেটি খুবই জনপ্রিয় হয়। সরকার এই বইটি তখন নিষিদ্ধ করে দেয়। তাতে লাভ হয়নি। জেল থেকে মুক্তি পাওয়ার পর যে নির্বাচন জার্মানিতে হয় তাতে নাৎসি পার্টি জয়ী হয়। কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবার পর হিটলারই গণতন্ত্রকে ধ্বংস করতে থাকেন বিভিন্নভাবে, বিভিন্ন কলা কৌশলে। জেনে নিন কিছু কথা। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেন জার্মানির সৈন্য হিসেবে। তিনি সম্মুখ সমরে ছিলেন এবং সাহসিকতার জন্য আয়রন ক্রস পদক পান। প্রথম মহাযুদ্ধে জার্মানি হেরে যায়। এর পরাজয়ের কারণস্বরূপ তিনি দায়ী করেন ইহুদিদের, জার্মানির দারিদ্র্য ও বিশ্বের আর্থিক মন্দাবস্থাকে। যুদ্ধকালে একটি বোমা বিস্ফোরণে কিছুকালের জন্য হিটলার অন্ধ হয়েছিলেন, কিন্তু তিনি দৃঢ় সংকল্প করেন জার্মানিকে প্রতিশোধ নিতেই হবে এবং এজন্য পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশকে শাস্তি দিতে হবে। তিনি নাৎসি পার্টিতে যোগ দেন এবং এই পার্টিকে ফ্যাসিস্ট মতবাদ ও প্রক্রিয়ার দিকে টেনে নিয়ে যান। মিস্টার সারাতো স্যার, এখন বলুন 5ই আগস্টের কাহিনী। কেননা এটা হবার কথা ছিল 6ই আগস্টে, আপনারা এগিয়ে আনলেন 5ই আগস্টে। এত তাড়াতাড়ি এটা কিভাবে সম্ভব হলো? আমাদের আন্দাজ ছিল যে 3 তারিখেই আমরা ঘটনাটা ঘটাতে পারবো, কারণ 3 তারিখে শহীদ মিনারে লক্ষাধিক মানুষ ছিলেন। কিন্তু সেদিন হয়নি। কিন্তু তখন আমরা 6 তারিখ জনগণকে ভেবেছিলাম যে 6 তারিখ জনগণকে ঢাকায় ডাকবো। কিন্তু 4 তারিখ আপনার মনে থাকবে যে ঢাকা শহরে সহ সারা বাংলাদেশে ভয়ঙ্কর ম্যাসাকার, ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়েছে। তখন আমাদেরকে বাধ্য হয়ে একদিন আগে 4 তারিখের পরে, এটা অনেক সময় ঘটে, যেমন লেনিন সাহেব বলেছিলেন 6 তারিখ হলে বেশি আগে হবে, 8 তারিখ হলে বেশি পরে হবে, 7 তারিখ। এই যে ইতিহাসের কতগুলো জায়গা থাকে, ওই মুভমেন্টটা আপনাকে ধরতে হয়। আমাদের তখন উপায় ছিল না। 4 তারিখের 3 তারিখের ওই লক্ষাধিক মানুষ এবং 4 তারিখের আপনার যে হত্যাযজ্ঞ তারা করেছে, তখন 5 তারিখে এগিয়ে আনা ছাড়া যদি আমরা সেটা না করতাম, আমাদের সবাইকে হয়তো সেদিন মেরে ফেলতো, সবাইকে মানে লোকেট করতো এবং লোকেট করে মেরে ফেলতো। ফলে আমাদেরকে বলতে হয়েছে, আমাদের ছাত্রনেতা আসিফ তিনি বলেছেন যে ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা, এবং সারা দেশের মানুষ প্রস্তুত ছিল। 5 তারিখে ভোরবেলা থেকে আপনার ডায়েরিটা বলুন। আমি 5 তারিখ ভোর থেকেই, আমার যেহেতু উত্তরায় থাকতাম এবং উত্তরা থেকে আমরা ঢাকার অভিমুখে জনতার সাথে আমি সেই মিছিলে ছিলাম।
আপনি পথে নেমে অনেক লোক দেখছেন? পথে আমরা নেমে আমরা দেখেছি যে ওখানে সেনাবাহিনী ছিলেন। আমরা সেনাবাহিনীকে দূর থেকে অনুরোধ জানিয়েছি তারা যেন আমাদের উপর গুলি না করে, এবং তারা সেটা করে নাই। ফলে তারা আমাদেরকে জায়গা তৈরি করে দিয়েছে, এবং আমরা উত্তরা থেকে বনানী পর্যন্ত যখন চলে আসি তখনই কিন্তু শেখ হাসিনার মানে তাকে দ্রুত আরও পতনটা নিশ্চিত হয়, কারণ ওই স্রোতটাই, জনস্রোতটাই গণভবন অভিমুখে আসছিল, ফলে তাকে দ্রুত দেশ থেকে পালাতে হয়েছে। অনেকে বলেন যে তিনি দেশ থেকে চলে গিয়েছেন, কয়েকটি পত্রিকা। বাংলাদেশের একমাত্র শাসক যাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এর আগে এরশাদের পতন ঘটেছে, কিন্তু তাকে কিন্তু পালাতে হয় নাই। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে, তার যে দাম্ভিকতা, এটার তিনি পরিণতি হচ্ছে যে তাকে দেশ থেকে পালাতে হয়েছে। এটা ইতিহাসে লেখা থাকবে, এটা কোনোভাবেই কেউ আনডু করতে পারবে না। আপনি কতখানি নিজেকে এ বিষয়ে গৌরবান্বিত বা গর্বিত মনে করেন? আমি ফ্রান্স ফানোর একটা কথা খুব বিশ্বাস করি। তিনি বলতেন যে প্রত্যেকটা জেনারেশনকে তার মিশন ঠিক করতে হয়, এবং তার সামনে দুটো করণীয় থাকে, হয় তাকে মিশনটা সফল করতে হবে, অথবা তাকে বিট্রে করতে হবে, ওই মিশনের সাথে বিশ্বাসঘাতকতা করতে হবে, গাদ্দারি করতে হবে। সো আমি মনে করি, আমি সবসময় আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা এই জেনারেশনের এটা একটা খুব বড় অর্জন বাংলাদেশের, সেখানে আমরা আমাদের অংশ নিয়েছি, জনগণ আমাদের সাথে ছিল। এটা আমার জীবনের অন্যতম বড় একটা অর্জন হিসেবে আমি দেখি, এবং আমরা মনে করি যে আমাদের কাজ এখনো শেষ হয়নি, কারণ আমরা তো বলেছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ তথা একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের যে রোডম্যাপ সামনে আমরা দেখতে পাই, সেটাতে আমাদের ভূমিকা থাকবে। ধন্যবাদ সারাত স্যার, আপনি আপনার নামের যথাযথতা রক্ষা করেছেন। আপনি সফল, আপনি জয়িত স্যার। আপনাকে একটি লাল গোলাপ শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। হিটলারের নাৎসি পার্টির সদস্যরা এবং সৈন্যরা ইহুদিদের হত্যা করত একটি গ্যাস চেম্বারে বা গ্যাস ভর্তি ঘরে নিয়ে গিয়ে। তাদের সেখানে মালগাড়িতে নিয়ে যাওয়া হতো। তার আগে নারী, পুরুষ ও শিশুদের আলাদা আলাদা করা হতো। তাদের খাওয়া দাওয়া হতো না, পানি ছিটিয়ে দেওয়া হতো তৃষ্ণা মেটানোর জন্য। দেখুন স্টিভেন স্পিলবার্গ পরিচালিত বেস্ট পিকচার ও বেস্ট ডিরেক্টরের সহ 7টি অস্কার জয়ী শিন্ডার্স লিস্ট মুভির কয়েকটি ক্লিপ। এই হত্যাকাণ্ড থেকে বাঁচার জন্য বন্দীরা প্রাণপণ চেষ্টা করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক কমান্ডারের পরিবার বার্লিন থেকে পোল্যান্ডে আসেন ইহুদিদের বন্দি রাখার কনসেন্ট্রেশন ক্যাম্পে। তার 8 বছরের ছেলে ব্রুনো বাসার পাশেই সেই ক্যাম্পেরই এক ছেলের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। তারপর তার ভাগ্যে কী হয় সেই কনসেন্ট্রেশন ক্যাম্পের গ্যাস চেম্বারে। দেখুন দি বয় ইন স্ট্রাইপড পিজামাস মুভির কয়েকটি ক্লিপ। 6 বছর এসব গণহত্যায় প্রায় 60 লক্ষ ইহুদি মারা গিয়েছিল। আর দ্বিতীয় মহাযুদ্ধে মোট নিহতের সংখ্যা ছিল 7.5 কোটি। সবচেয়ে বেশি নিহত হয়েছিল রাশিয়ানরা। ভারতীয় উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের প্রায় 25 লাখ সেনা ব্রিটিশদের পক্ষে যুদ্ধে নিহত হন। চট্টগ্রাম ও কুমিল্লায় এদের কয়েকজনের কবর এখনও আছে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।